জানালে আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। সংবাদ আর সংবাদের বিশ্লেষণ এই নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ৭১ জার্নাল। এখানে আমরা উপস্থাপন করি আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, চেষ্টা করি এর বিশ্লেষণ এবং আলোচনা করার। পাশাপাশি আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনাদের হাতে পৌঁছবে তার উল্লেখযোগ্য কিছু শিরোনামও আমরা জানিয়ে দিই ৭১ জার্নালে। চলুন শুরুতেই দেখে নিই। টেবিলে যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ এবং সুচিন্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ এ আরাফাত। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা আজকে দেখছি প্রথমত নাগরিক সমাজের উদ্যোগ, তার চেয়েও আরো বেশি যদি আমরা বলি সেটি হচ্ছে দেশব্যাপী কিন্তু যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে জামাত শিবিরের রাজনীতি এবং একই সাথে যুদ্ধাপরাধীদের বিচার এবং রাজনৈতিক পরিস্থিতি। বিশেষ করে আমরা দেখেছি যে সন্ধ্যায় আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিকেলে মানিকগঞ্জের সিংগাইরে একটি সমাবেশে, পরপর দুটি সমাবেশে বিরোধী দলীয় নেত্রী তিনি বক্তব্য রেখেছেন। এবং এখন সামনে আসছে আরেকটি বিষয়, সেটি হচ্ছে সংলাপ, যে রাজনৈতিক সহিংসতার চলছে বা যে পরিস্থিতি সামনের দিকে যাচ্ছে, এই সংলাপ হবে কি হবে না, কারা উদ্যোগ নেবে, এই সামগ্রিক বিষয় শুরু করতে চাই না, বক্তব্য শুনতে চাই। তার আগে কি আমরা একটু বিরোধী দলীয় নেত্রী এবং প্রধানমন্ত্রী তাদের বক্তব্যের কিছুটা অংশ শুনে আসি, তারপর আমরা আপনার বক্তব্য শুনবো। দর্শক চলুন আমরা দেখে নিই। প্রথমে আমরা বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য শুনবো, এরপর থাকছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। এখন এই খুনি সরকারের সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না। এখন দরকার এই সরকারের পদত্যাগ। এই সরকারকে পদত্যাগ করতে হবে, ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। সেই জন্য আমাদেরকে আরো জোরে আন্দোলন করতে হবে। এই যে গণহত্যা করেছেন, এর বিচার হবে না? অবশ্যই হবে। এর জন্য ট্রাইব্যুনাল হবে এবং সেইখানে ১ নম্বরের হুকুম ছাড়া কিন্তু কোনো কিছুই নড়ে না। আমরা যেমন আল্লাহর হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না, প্রশাসন হিসেবে ১ নম্বরের হুকুম ছাড়া কিছু হয় না। কাজে ১ নম্বরের ব্যক্তি যে আছে প্রধানমন্ত্রী, এই ট্রাইব্যুনাল হবে একদিন এবং প্রধানমন্ত্রীকে সেই ট্রাইব্যুনালে হাজির হতে হবে। এই গণহত্যার জবাব দিতে হবে। বিচার করবেন আমার ট্রাইব্যুনাল করে, তা আমার তো মনে হয় আমার ইমিডিয়েট লেটার ট্রাইব্যুনাল করে আগে এই হত্যাকাণ্ডগুলির বিচার আগে হওয়া উচিত। ২০০১-এর পরে সে যে হত্যাগুলি করেছে সমস্ত ডকুমেন্ট আছে এটা, আর এখনো যে হত্যাগুলি করে গেল, আজকে যেটা তিনি করলেন একেবারে যুদ্ধাপরাধীদের পক্ষে, অর্থাৎ স্বাধীনতা বিরোধী একটা অবস্থানে তিনি চলে গেছেন। এখন আমি দেশবাসীকে আহ্বান করব যে দেশবাসী এখন বিচার করবে। জনাব আরাফাত, মানে দুজনের বক্তব্য আমরা শুনলাম। নাজমুল আশরাফ বলছিলেন যে নেই নীতি নৈতিকতা নেই, অনেক কিছু নেই রাজনীতিতে তিনি বলছিলেন। তো এই সামগ্রিক এই বিষয়টিকে এখন আপনি কিভাবে দেখছেন? একটা জিনিস হচ্ছে, আমি নিজেও কিন্তু অনেক সময় বলে থাকি যে রাজনৈতিক দলগুলি তো আঞ্জুমানে মহফিজুল ইসলাম না বা সুচিন্তা ফাউন্ডেশন না, তাদের তো নির্বাচন করতে হয়, ভোট ইলেকট্রাল পলিটিক্স মাথায় নিতে হয়। আমি সেটাই আপনাকে বলতে যাচ্ছি। তার মানে তাদের এটা করতে হয়, কাজেই তাদের কিন্তু ইলেকশনটা মাথায় রাখতে হবে অবশ্যই। কিন্তু তার মানে এই না শুধু ইলেকশন কেন্দ্রিকই রাজনীতি হবে। রাজনীতির মূল জায়গাটি কিন্তু হবে আপনার যা বেসিস হবে নীতি নৈতিকতা, দেশ এবং দেশের ভবিষ্যৎ মানুষ, এই বিষয়গুলি মাথায় থাকতে হবে। সেগুলোকে মাথায় রেখে লং টার্মে কিছু অ্যাচিভ করার জন্য যদি ইলেকট্রাল পলিটিক্সটাকে আপনি মাথায় রাখেন, সেটা কিন্তু তার একটা জাস্টিফিকেশন আছে। কিন্তু শুধু ক্ষমতায় যাওয়া ব্যাপারটাই যদি একমাত্র আপনার উদ্দেশ্য হয়ে দাঁড়ায়, তখন কিন্তু এটা রাজনীতি থাকে না ওই অর্থে। তো আমি এখানে যেটি বলবো যে দেখুন, যে ঘটনাটি ঘটেছে আজকে, আমাদের মাননীয় বিরোধী দলীয় নেত্রী যে বক্তব্যটি দিয়েছেন, উনি বলছেন যে গণহত্যা হয়েছে। আমি একটু আগেও বলে আসলাম, এর আগেও কয়েকটি অনুষ্ঠানে বলেছি যে আজকে যদি ১,০০০ দুষ্কৃতিকারী আমাদের মাননীয় বিরোধী দলীয় নেত্রীর যে বাসা আছে সেটি যদি অ্যাটাক করে, দুষ্কৃতিকারী ধরেন সংবিধান, আইন, আদালত সবকিছুকে অবজ্ঞা করে তারা অ্যাটাক করে ফেললো, তো ওনার বাসায় যে প্রহরীরা আছে, যে সিকিউরিটি আছে, তারা কি করবে? তারা তো ওনার বাসাকে প্রোটেকশন দেওয়ার জন্য যা যা করা লাগে, সাংবিধানিক এবং আইনগত যে ম্যান্ডেট তাদের আছে, সেটাই তো তারা ব্যবহার করবে। এবং সেটা করতে গিয়ে যারা দুষ্কৃতিকারী অ্যাটাক করেছে, যারা আক্রমণ করেছে, তাদের সেখানে যদি কোনো ক্যাজুয়ালিটি হয়, ধরেন তার সিকিউরিটি ১-২ আহত হলেন, নিহত হলেন, অপর পক্ষে হলো, সেক্ষেত্রে অপর পক্ষে যারা নিহত হলেন, আহত হলেন, সেটা ক্যাজুয়ালিটি না বলে উনি কি গণহত্যা বলবেন? আজকে এই যে সংবিধানকে চ্যালেঞ্জ করে, ট্রাইব্যুনালকে চ্যালেঞ্জ করে, ট্রাইব্যুনাল রায়ের বিপক্ষে দাঁড়িয়ে
এই জঙ্গিবাদী রাজনীতি এবং তাণ্ডবটা চাপিয়ে দিচ্ছে কারা, তার বিপক্ষে সাংবিধানিক ম্যান্ডেট নিয়ে কিন্তু পুলিশ বাংলাদেশের মানুষকে আমাকে আপনাকে প্রোটেকশনটা দিচ্ছে। এটাই কিন্তু তার দায়িত্ব। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি তারা চোরাগুপ্তা হামলার শিকার হয়েছে জামাত শিবির দ্বারা, তারা কিন্তু মার খেয়েছে। আমরা বলেছি দীর্ঘদিন ধরে কেন পুলিশ এভাবে মার খাবে, এবং আমরা এটাও বলতে শুনি অনেক অদ্ভুত লাগে আমার, যে পুলিশ তো মরেছে 7 জন মাত্র, আর এতগুলো লোক মরেছে, তাহলে তো তাণ্ডব উল্টো দিকে হয়েছে। মানে তারা এটাও বোঝে না একজন পুলিশ আক্রান্ত হওয়া মানে একজন পুলিশ মারা যাওয়া মানে এটা অর্থ কি, মানে আমি আপনি আক্রান্ত, মানে এটা প্রতীকী একটি বিষয়। আমি আপনি আক্রান্ত, তার মানে সংবিধান আক্রান্ত, রাষ্ট্র আক্রান্ত। এই পরিস্থিতি কোন পর্যায়ে গেলে পুলিশ মরতে পারে। এবং আপনি দেখেন যে একটা যদি অটোক্রেটিক গভর্নমেন্ট হয়, একটা যদি ইলেজিটিমেট গভর্নমেন্ট হয়, সে যখন পুলিশ আর্মি চাপায় দেয় সেটা এক জিনিস, কিন্তু একটা ডেমোক্রেটিক সিস্টেম, স্টেবল রাজনৈতিক পরিস্থিতিতে পুলিশ কিন্তু সাংবিধানিকভাবে সেই ম্যান্ডেট নিয়ে কিন্তু প্রোটেকশনে কাজ করছে। কাজে এই যে যুদ্ধ যারা চাপিয়ে দিল, তাণ্ডব যারা চাপিয়ে দিল, তার বিপক্ষে পুলিশের দায়িত্ব পালন করতে গিয়ে যে ক্যাজুয়ালিটিগুলো, সেগুলোকে উনি গণহত্যা বলছেন। সেক্ষেত্রে আরো একটি বিষয় কিন্তু উনি আনছেন, সেটি হচ্ছে তিনি কিন্তু বলছেন যে যাবতীয় সহিংসতা তাই কিন্তু তিনি সরকারের ঘাড়ে চাপাচ্ছেন। তাহলে এটা এই যে বাংলাদেশের মানুষ তো এটা বোঝে আসলে কারা এটাকে শুরু করলো, কারা ইনিশিয়েট করলো, কারা সংবিধানকে চ্যালেঞ্জ করলো, কারা হরতাল ঘোষণা করলো, কারা রেল লাইন উপরে ফেললো, কারা বাসে গাড়িতে আগুন লাগিয়ে ফেললো, কারা সাধারণ মানুষকে আপনার এই যে অ্যাটাক করছে, কারা সংখ্যালঘু পরিবারের এই যে বাসা বিভিন্ন এলাকাগুলো অ্যাটাক করছে, এবং সেটা নিয়ে ধরেন তদন্ত সাপেক্ষ। আমরা যদি বলিও যে এটা কারা করেছে আমরা জানি না, কিন্তু আমাদের হিস্টোরিক্যাল যে ট্রেডিশন আছে সেখান থেকে তো অনুমান করা যায়। প্লাস যারা যে এলাকার আক্রান্ত ক্ষতিগ্রস্ত তারা তো সেই এলাকার সেই লোকগুলোকে চেনেন, তারা তো বলছেন গণমাধ্যমে যে খবর আসছে, সেক্ষেত্রে তো আমরা জানি কারা করছে। এই জায়গায় দাঁড়িয়ে পুলিশের যে দায়িত্ব রাষ্ট্রকে প্রোটেকশন দেয়, সেই দায়িত্ব পালন করতে যে যদি আপনি পুলিশকেই বলেন যে আপনি তার এগেইনস্টে ট্রাইব্যুনাল করবেন, তাহলে সেই ট্রাইব্যুনালের প্রধান আসামি কি হবে জানেন? আপনার সংবিধান, কারণ পুলিশের সংবিধানের ম্যান্ডেট অনুযায়ী কাজ করেছে। আমরা কয়েকটা পত্রিকা দেখে নিই। আছে দৈনিক জনকণ্ঠ, এখনই নিষিদ্ধ করুন। আমরা দেখছি যে জামাত নিষিদ্ধ দাবিতে নাগরিক সমাজের মহাসমাবেশে উপস্থিত বিশিষ্টজন। আমরা এই সমাবেশে আপনি নিজেও ছিলেন এবং আমরা এটি নিয়েও শুনবো, সেখানে অনেক বক্তব্য এসেছে। এখানে এসছে সরকারের প্রতি নাগরিক সমাজ শীঘ্রই গঠিত হচ্ছে 1001 সদস্য বিশিষ্ট কমিটি, যারা বিভক্তির কথা বলছে তাদের উদ্দেশ্যে ডক্টর আনিসুজ্জামান বলেছেন 71-ও এই বিভক্তি ছিল মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষ শক্তির। আমরা যাচ্ছি পরেরটিতে। ভোরের কাগজ রয়েছে, বঙ্গবন্ধুর আজ জন্মদিন, অর্থাৎ আগামীকাল আর কিছুক্ষণ পরই সেটি তারা সংবাদে এনেছেন। জামাত নিষিদ্ধে জেগেছে বিবেক, নাগরিক মহাসম্মেলনের যেটি হয়েছে সে বিষয়ে অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গীকারের কথা আমরা দেখছি। এরপরে আমরা যাচ্ছি প্রথম আলো অনলাইনে। খালেদা জিয়ার মুখোশ খুলে গেছে বলছেন প্রধানমন্ত্রী। ডান দিকে আমরা দেখছি আলোচনার সম্ভাবনা নাকচ করলেন খালেদা জিয়া। এবং এই যে এর মধ্যে আমরা আরেকটি বিষয় দেখলাম, মির্জা ফখরুল এবং সৈয়দ আশরাফের বক্তব্য ছিল একরকম, আবার আলোচনার সম্ভাবনা নাকচ। আমরা এই বক্তব্য দুটো শুনবো এবং আলোচনায় যেতে চাই। শাহবাগ নিয়ে খালেদার বক্তব্য প্রত্যাহার করার দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের তারা। বগুড়ার করতোয়া কুরিয়ারে সেদিনের তাণ্ডব, সেই ছবি সহ তারা প্রতিবেদন প্রকাশ করেছেন। একই সাথে আইভীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। এরপরে আমাদের অর্থনীতি আমাদের সামনে। আমরা দেখছি সংলাপ নয়, সরকারের বিদায়। গণহত্যার জন্য ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রীকে হাজির করা হবে বললেন খালেদা জিয়া। তিনি, আমরা ছবিতে দেখছি যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সেদিন নিহতদের, তিনি তাদের সাথে কথা বলছেন। সোনার বাংলা গড়ার ভীষণ মজিনার, এটি আরেকটি খবর। সংলাপের জন্য সরকার প্রস্তুত, 1 মিনিট আগেও সরকার ক্ষমতা ছাড়বে না, সৈয়দ আশরাফ। আমরা আরেকটি আমরা আমাদের সময় আছে, বড় দুই দল জামায়াতকে দুধ কলা দিয়ে পুষেছে, বড় দুই দলের প্রতি ইঙ্গিত করে এটি বলছেন। এবং নাগরিক সমাজের মহাসম্মেলনে বক্তারা ঠিক এই কথাটি বলেছেন, এরকম আছে। আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনি সেখানে ছিলেন এবং অন্যতম একজন উদ্যোক্তাদের মধ্যে আপনি আছেন। না, আসলে যেটি হয়েছে কি, আমরা যেটা বলেছি, মানে এটা তো এই বিষয়গুলি আমরা অনুধাবন করেছি বিভিন্ন সময়, যে আসলে আমরা যদি যুদ্ধাপরাধের বিচারটি করতে চাই, যেটা আমাদের জনমানুষের দাবি, এই গণজাগরণ মঞ্চ শাহবাগের মধ্য দিয়ে তার প্রতিফলন ঘটেছে। এখানে নেতৃত্বে যারা আছে সেটি একটি বিষয়, সেটি নিয়ে বিতর্ক তৈরি করার অপচেষ্টা হচ্ছে আমরা দেখছি। কিন্তু এই যে লক্ষ লক্ষ মানুষ যে এখানে যে এটার সাথে সংহতি প্রকাশ করছে গোটা বাংলাদেশ জুড়ে, বহির্বিশ্বে বাঙালিরা আছে, এই যে সংহতি প্রকাশ, এটা আমাদের চোখের সামনে ঘটা। তো এই স্বতঃস্ফূর্ততা, এর যে আবেগের জায়গা, এর যে পার্টিসিপেশন, এটা তো আমরা অস্বীকার করতে পারি না। তার মানে গোটা বাংলাদেশ কিন্তু এর পক্ষে। তো এই যুদ্ধাপরাধের বিচার করতে গিয়ে প্রতিবন্ধক শক্তি হিসেবে দাঁড়াচ্ছে কারা? যারা এই অপরাধী গোষ্ঠী জামাত এবং শিবির।
এবং জামাত এবং শিবির কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তী সময় বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন ছিল, এবং তারা কিন্তু অন প্রিন্সিপালি আপনি যদি দেখেন দে আর সাপোজ টু বি আ ব্যান্ড অর্গানাইজেশন। স্বাধীন বাংলাদেশে তাদের এতগুলি অপরাধ নিয়ে রাজনীতি করার কোনো অধিকার নেই। আমি যেটা বহুবার বলেছি, তাদের আইনের দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি দেখেন, তাদের সুনির্দিষ্টভাবে কিছু অপরাধ তারা করেছে, মানবতা বিরোধী যুদ্ধ অপরাধ। এবং আপনি যদি নৈতিকতার দৃষ্টি থেকে ভঙ্গি থেকে দেখেন, পয়েন্ট অফ ভিউতে দেখেন, তারা কিন্তু এই বাংলাদেশের স্বাধীনতার প্রক্রিয়ার সময় তার বিরোধিতা করেছে। কাজে নৈতিকভাবে তো এই স্বাধীন দেশের রাজনৈতিক অধিকার তারা থাকতে পারে না। তৃতীয়ত, আপনি যদি গণতন্ত্রের পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, তাদের গঠনতন্ত্র গণতন্ত্রের মূল যে প্রিন্সিপাল তার সাথে সরাসরিভাবে সাংঘর্ষিক। কাজে সব দিক থেকে কিন্তু তাদের এখানে মানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। তারা জোর জবরদস্তি করে রাজনীতি করছে, এবং যে বাস্তবতা আমরা দেখেছি বাংলাদেশে স্বাধীনতার পরবর্তী সময় সামরিক শাসনের মধ্য দিয়ে যে তারা যেভাবে লেজিটিমাইজড হয়েছে অবৈধ সরকারগুলোর মধ্য দিয়ে, এবং আজকে তারা যে ফুলে ফেপে বড় হয়েছে, যার ফলশ্রুতিতে তাদেরকে আসলে নিষিদ্ধ করা একটু ডিফিকাল্ট হয়ে পড়ছে। সেই জায়গা থেকে নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা চিন্তা করছি, আমরা সবাই মিলে বিচ্ছিন্নভাবে বলেছি, কখনো কখনো বলেছি, কখনো বলিনি, কখনো হালকাভাবে বলেছি, কখনো পলিটিক্যালি আপনার আইডেন্টিফাইড হয়ে যেতে পারে, বা আমি হয়তো ধরেন কোনো দল সমর্থন করি না, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ, আমি বাংলাদেশকে অগ্রাধিকার দিই, কিন্তু আমি জয় বাংলা বললে আমাকে আওয়ামী লীগের বলা হয়। আমি যুদ্ধাপরাধের বিচার চাইলে তবে কিন্তু না করে সুস্পষ্টভাবে বিচার চাইলে আমাকে আওয়ামী লীগের বলা হতে পারে। আমি জামাত শিবির রাজনীতি নিষিদ্ধের দাবি করলে আমাকে আওয়ামী লীগের বলা হতে পারে। এই ভয় হয়তো সুশীল সমাজের অনেকেই সুস্পষ্টভাবে বলেন। আমি এটা একটু শেষ করে নিতে চাই, কনক্লুডটা না করলে একটু অস্পষ্ট থাকবে, ইফ ইউ অ্যালাউ মি আশরাফ ভাই। সেটা হচ্ছে সেই জায়গা থেকে আমরা বলছি সুস্পষ্টভাবে আপনি খেয়াল করে দেখেন, এখানে কিন্তু অনেক ডিসকাশন বিতর্ক হয়েছে যে যুদ্ধাপরাধের বিচারের কথা বলবো কিনা, এটা বলবো কিনা, ওটা বলবো কিনা। আমরা বলছি বিচার সঠিকভাবে করতে গেলে এই যারা প্রতিবন্ধক শক্তি, জামাত শিবিরকে নিষিদ্ধ না করলে হবে না, যারা যৌক্তিকভাবে আইনের দৃষ্টিতে নিষিদ্ধ হতে পারে, এবং এটা সুস্পষ্টভাবে আমরা বলেছি, এবং নাগরিক সমাজের সবাইকে এন্ডোর্স করিয়েছে এবং সংগতি প্রকাশ সবাই করেছে। এখানে এটা সার্বজনীনতাটা তৈরি করার জন্য এই উদ্যোগ, এবং এটা ছড়িয়ে যাবে গোটা বাংলাদেশ জুড়ে। আমি জানতে চাচ্ছি যে আপনি যে এই ইস্যুতে, এই বিষয়তে একটু মোহাম্মদ আরাফাত আপনার বক্তব্য জানতে চাই, যেটি বলছিলেন যে আসলে এই যে আমরা দেখছি যে দু ধরনের কথা এসছে। আমরা সকালবেলা দেখলাম যে দুজনেই চাচ্ছেন যে সংলাপের বিষয়ে কথা বলছেন, কিন্তু কি প্রক্রিয়ায় হবে, কে কাকে আমন্ত্রণ জানাবে, এ নিয়ে যখন কথা হচ্ছে, পরে বিকেলে দেখলাম সেটি অন্য রকমের বক্তব্য এসছে বিরোধী দল। আমি একটা জিনিস আপনাকে একটু বলি, খুবই আনফর্চুনেটলি আমাদের মাননীয় বিরোধী দলের নেত্রী যে ভাষণটি দিয়ে বক্তব্যটি রেখেছেন, সেখানে কিছু উস্কানিমূলক কথা আছে। কিভাবে আপনাকে বলি, উনি একটি জায়গায় বলেছেন যে আরো কিছু মানুষ নিহত হলেও মানুষকে বাঁচাতে আমাদের দরকার হলে সেটা মেনে নিতে হবে বলেছেন। কিন্তু ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেছে, কাকে তাহলে উনি মারবেন এবং কাকে বাঁচাবেন? আমরা তো সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি এই যে যুদ্ধাপরাধী গোষ্ঠীকে রক্ষার জন্যই সুস্পষ্ট একটি অবস্থান কিন্তু উনি নিয়ে ফেলেছেন। এটি কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন দেখুন, জামাত যেমন দেখুন এই যে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য আইনের বিপক্ষে দাঁড়িয়ে, আইনকে চ্যালেঞ্জ করে, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে যে তাণ্ডবটি চাপিয়ে দিচ্ছে, এবং এই প্রক্রিয়ায় তারা কি করেছে দেখেন, নারী এবং শিশুকে সামনে রেখে ঢাল হিসেবে ব্যবহার করেছে। এটিও কিন্তু এক ধরনের মানবতা বিরোধী অপরাধ। তাদেরকে তারা কিভাবে নিয়ে এসেছে, ধর্মীয়ভাবে তাদেরকে উদ্বুদ্ধ করেছে, ক্ষেত্র পেশে আমরা খবর পেয়েছি, থ্রেট করেছে, ভয় দেখিয়ে জোর করে নিয়ে আসা হচ্ছে। এই যে এই ধরনের মানুষগুলোকে নিহত করবেন, করে বাঁচবে কারা? পিছন দিকে যে সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গিবাদী গোষ্ঠী, তারা বাঁচবে। তার মানে কি উনি একই ধরনের একটি লাইনে চলে গেছেন। কারা নিহত হবেন তাহলে? এই যে অবুঝ সরল সোজা সেই মানুষগুলি যাদেরকে আপনি উস্কানি দিয়ে, ধর্মের ভয়ভীতি দেখিয়ে ঢাল হিসেবে ব্যবহার করে নিহত করবেন, আর বাঁচাবেন এই যুদ্ধাপরাধী রাজাকার গোষ্ঠী, দেশদ্রোহী এই সন্ত্রাসী জঙ্গিবাদী গোষ্ঠীকে। এরকম একটি অবস্থান যখন আপনি নিয়ে নেন, তখন কিন্তু সংলাপের আর সুযোগ থাকে না। এবং আমি আশরাফ ভাইয়ের সাথে 100বার মানে সহমত পোষণ করছি। এই অবস্থান বিএনপির মতন একটি বড় রাজনৈতিক দলের হওয়া উচিত নয় এবং হওয়ার কথাও নয়। বিএনপির ঘাড়ে এখন জামাত শাওয়ার হয়ে আছে। সংলাপ যেখানে গোটা দেশবাসীর দাবি, এবং আন্তর্জাতিক মহলেও কিন্তু একই বিষয় বলা হচ্ছে, সেখানে সংলাপ না হলে কার লাভ হবে? রাষ্ট্র যদি স্টেবল থাকে, বিচার প্রক্রিয়া যদি মানে স্থিতিশীলভাবে চলতে থাকে, তাহলে আজকে কারা এটার বিপক্ষে দাঁড়াচ্ছে এটা মানছে না? জামাত শিবির। কাজে এটাকে আনস্টেবল কারা করতে যাচ্ছে? কারা সংলাপের বাইরে যে তাণ্ডবের রাজনীতি করতে যাচ্ছে, অস্থিতিশীল করতে যাচ্ছে? কারা গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে? সেই ভূত কিন্তু আমি বলবো আমাদের মাননীয় বিরোধী দলের নেত্রী ঘাড়ে শাওয়ার হয়েছেন, যার ফলশ্রুতিতে উনি সংলাপ নাকচ করছেন। কারণ সংলাপ হলেই আমরা স্থিতিশীলতার মধ্যে যদি চলে যাই, তাহলে কিন্তু
মানে বিচার প্রক্রিয়া চলবে, আপনার সংগঠন হিসেবে জামাতও নিষিদ্ধ হয়ে যাবে। আমরা এই মুহূর্তে আশরাফের সূত্র ধরে আসলে আমাদের আরেকটি বড় দল আওয়ামী লীগের সভানেত্রী, এভাবেই বলি, শেখ হাসিনা, ওনার জন্য অনেক কিছু সহজ করে দিয়েছেন এবং দিচ্ছেন বেগম খালেদা জিয়া। এখন শেখ হাসিনা কিন্তু কোনো মন্তব্য করতে হচ্ছে না, উনি শুধু বলছেন আমি ছেড়ে দিচ্ছি জনগণের হাতে, কারণ এত সুস্পষ্টভাবে জনগণের কাছে উনি প্রতিভাত হচ্ছেন, কার পক্ষ নিচ্ছেন, কি বলছেন না বলছেন, নতুন করে জবাব দেওয়ার দরকারই হচ্ছে না। তো ইট মেক্স ইট সো ইজি ফর হার। আমরা জানি বিরোধী দলীয় নেত্রী, আপনারা যদি কোনো বিষয় শেয়ার করতে চান মারুফ রসুলের সাথে বা কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে। না, আমার একটি বিষয় বলার আছে মারুফকে, আমি যেটি বলবো সেটি হচ্ছে যে আমাদের মাননীয় বিরোধী দলীয় নেত্রী উনি যতই রুড হন না কেন, উনি যতই অশালীন ভাষায় বলুন না কেন, আমার মনে হয় গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে এখন পর্যন্ত যেভাবে তাকে সম্মান দেখিয়ে অবস্থান নেওয়া হয়েছে সেটাই তারা কন্টিনিউ করবে এবং অহিংস এবং শোভন একটি জায়গা থেকে যে গণজাগরণ মঞ্চের যে অবস্থান সেটি থাকবে, উনি যত যাই বলুক না কেন, এবং বাংলাদেশের মানুষ এটি বিচার করবে। আমরা কিন্তু ওই ফিলসফিতে যাব যে আমি নিজে একজন গণজাগরণ মঞ্চের সমর্থক এবং একজন আবেগী সমর্থক হিসেবে এবং সংহতি প্রকাশ করা একজন হিসেবে বলবো যে তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন বা না হইব কেন, এই ফিলসফির উপর বেস করে যাতে গণজাগরণ মঞ্চ থাকে। আপনি কোনো প্রতিক্রিয়া জানাতে চান মারুফ? ধরে জানতে চাই, আপনারা বলছিলেন যে আপনাদের যে সমাবেশটি হয়েছে সেই সমাবেশে আপনারা সম্মেলন, সেই সম্মেলনে আপনারা বলেছেন যে জামাত শিবির নিষিদ্ধ করার জন্য আপনারা বলছেন যে ঝুঁকি নিয়ে হলেও এই মুহূর্তে এটি করতে হবে। এই ঝুঁকি শব্দটি কেন আসছে? না, কেন বলছি তার আগে একটু প্রেক্ষাপট বলি। এই যে শাহবাগে গণজাগরণের মধ্য দিয়ে যে দাবিগুলি প্রথমে শুরু হয়েছে, ফাঁসি চাই ফাঁসি চাই বলতে যেটা বুঝিয়েছে তারা যে এটার যথাযোগ্য শাস্তিটি চাই, যুদ্ধাপরাধের মতন বড় অপরাধগুলো সর্বনিম্ন শাস্তি হওয়া উচিত ফাঁসি, সেই জায়গা থেকে তারা দাবি জানিয়েছে। এবং সেই দাবিটা কিন্তু দেখেন স্পেসিফিকলি তারা লিঙ্ক করেছে জামাত শিবিরের নিষিদ্ধের দাবির সাথে, কারণ তারা খুব ম্যাচিওরলি বুঝতে পেরেছে যে আসলে এটি কিন্তু মানে একই দাবি। যুদ্ধাপরাধের বিচার যদি আপনি চান, যথাযোগ্যতার যে দণ্ড সে নিশ্চিত করতে হলে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তো এইখানে যখন এই তরুণ প্রজন্ম জেগে উঠেছে, গোটা বাংলাদেশের মানুষ সহমত জানিয়েছে, সেখানে আমরা কিছুই করিনি। আমরা যেটি চেয়েছি যে সুধী সমাজের মানুষগুলো যারা আছে, যারা এই দাবির সাথে একমত পোষণ করেন, বিভিন্ন ফোরামে কথা বলেছেন, তাদের সবাইকে একত্রিত করে আমরা এই একই দাবির সাথে সংহতি প্রকাশ করেছি মাত্র। এবং সেখানে যে আমরা যেটি বলেছি, এখানে দেখুন একটা জিনিস বুঝতে হবে আপনাকে যে জামাত শিবির কিন্তু আজকে এই ৭১ সালে পরাজিত অবস্থায় পরে, মানে এক্স্যাক্টলি মুক্তিযুদ্ধের পরে যে অবস্থান ছিল, আজকে সুদীর্ঘ ৪২ বছর পরে এই অবস্থান নাই, কারণ তার লম্বা সময় ধরে বাংলাদেশের এই মাটিতে ফুলে ফেপে বড় হওয়ার সুযোগ পেয়েছে। কাজে এখানে যখন আপনি একে নিষিদ্ধ করতে যাবেন, সেখানে কিছু ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক ইকুয়েশনসগুলি আছে, সেখানে কিছু ঝুঁকি আছে। বাট আপনি যখন যুদ্ধ করবেন, যখন সঠিক একটি সিদ্ধান্ত এবং কাজ করতে যাবেন, সেই ঝুঁকিগুলি আপনাকে নিতে হবে। সেইখানেই আমরা বলেছি, বাট ওয়ান্স অ্যান্ড ফর অল আপনি এতটুকু ঝুঁকি নিয়ে এই বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে একটি রাজনৈতিক যে গতি প্রকৃতিকে ইতিবাচক ধারায় নিয়ে আসার স্বার্থে আপনার এই কাজটি করতে হবে, ঝুঁকি নিয়ে হলো। সেটি কিন্তু সেই অনুষ্ঠানে যারা বক্তব্য রেখেছিলেন একটি ভালো নিদর্শন নিশ্চয়ই। সেক্ষেত্রে আপনাদের যে অনুষ্ঠানটি হয়েছিল সেখানে কিন্তু এই বিষয়ে সাম্প্রতিক যে সহিংসতা সেটি রোধে সরকারের ব্যর্থতার কথাও এসছে এবং কারা এটি ঘটিয়েছে সেই বক্তব্য এসছে। তো এই বিষয়টি আমি জানতে চাই যে সামনের দিনগুলোতে কি করণীয় আছে। সেটা আপনাকে সুনির্দিষ্টভাবে বলতে চাই যে আমরা ফুটেজটি দেখলাম যে খুব ক্ষুব্ধ হয়ে বলছেন আমাদের যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে কি হবে এই কমিউনিটির। ব্যাপারটা কি জানেন, যদি একটি পক্ষ একটি সমাজে থেকে যায় এবং তারা যদি সবসময় আপনার আক্রমণাত্মক থাকে এবং এমন একটি গোষ্ঠী বা এমন একটি কম্পোনেন্ট, এভাবে যদি বলি, যারা এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটায় এবং বিভিন্ন সময় ঘটিয়ে আসছে, তাদেরকে রেখে সবসময় আপনি প্রোটেকশন দেওয়া সম্ভব না। গভর্নমেন্ট মেশিনারি বলেন, যাই বলেন, আপনাকে একটা সমাজ গড়ে তুলতে হবে যেটা মানবতাবাদী সমাজ, যেখানে এই ধরনের এলিমেন্টগুলি, এই ধরনের নষ্ট প্রকৃতির যে গোষ্ঠীগুলি থাকবে না, যারা সবসময় আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটাবে। আপনি কিভাবে এগুলোকে প্রোটেকশনের মধ্যে সবসময় হ্যান্ডেল করা, এটা পসিবল না। যে কারণে আমরা বলছি পরিবেশ তৈরি করছি, যে কারণে আমি বলছি যে আমরা বলছি, সবাই বলছি যে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের কথা। যারা এই যে ডক্টর আকবর আলী খান আজকে একটা চমৎকার কথা বলেছেন, যারা আইনের মধ্যে থেকে গণতন্ত্রের নির্যাস নিয়ে তার সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে
তাদের রাজনীতি পরিচালনা করবেন, কিন্তু নিজেরা গণতন্ত্র মানবেন না, আইন মানবেন না, এবং নিজেরা আইন শৃঙ্খলার অবনতি ঘটাবেন এবং তাণ্ডব চালাবেন। তো এইখানে আপনার এই ধরনের যে কম্পোনেন্ট গুলোকে সমাজ থেকে সমূলে উৎপাদন করতে হবে, এগুলো কোনো সুযোগ থাকবে না। আপনাকে ছোট্ট করে একটা উদাহরণ দিই। কিছুদিন আগেই হিটলারের গ্রেভিয়ার্ডে কিছু লোকজন সমবেত হয়েছিল ফুল নিয়ে। জার্মানি তো আমরা জানি একটা ডেমোক্রেটিক কান্ট্রি, তাই না? তাহলে ওদের তো হিউম্যান রাইটস আপনি বলবেন যে ওরা ফুল নিয়ে গেছে, সাথে সাথে জার্মান গভর্নমেন্ট তাদের অ্যারেস্ট করে গ্রেফতার করে জেলে ভরে দিয়েছে। তা আপনি তো এখানে বলছেন না যে এটা আপনার হিউম্যান রাইটস। কাজেই গণতন্ত্র মানে যে সবকিছু অ্যালাউ করে তা কিন্তু না। গণতন্ত্রের একটা আপনার বাউন্ডারি আছে, বিয়ন্ডে আপনি গেলে ওটা গণতন্ত্র থাকে না। কাজে এমন কিছু এলিমেন্ট যেটা আপনার গণতন্ত্রের স্থিতিশীলতার জন্য ক্ষতিকারক, এমন কিছু এলিমেন্ট যেটা আইনের শাসনের আপনার যে বাস্তবায়নের জন্য ক্ষতিকারক, সেই এলিমেন্টগুলোকে আপনার সমূলে উৎপাদন করতে হবে। এটাই গণতন্ত্র ডিমান্ড করে, আইনের শাসন ডিমান্ড করে। সেই জায়গা থেকে আমরা ওরকম একটি সমাজ গড়তে চাই যে সমাজে এই কম্পোনেন্টগুলি থাকবে না। কাজে একটা সুখী সমৃদ্ধ সমাজ তৈরি হবে এবং আপনার সহজেই এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিই ঘটবে না, বা ঘটলে যেটা সহনীয় পর্যায়ে থাকবে এটা প্রোটেকশন দেওয়া পসিবল হবে। কারণ এদেরকে রেখে আপনি কতক্ষণ আপনি এই প্রোটেকশনের, এটা সম্ভব হবে না। পৃথিবীর উন্নত দেশগুলো যাদের রিসোর্স আছে তারাও পেরে ওঠার সম্ভব না। আরেকটি বিষয় আমি আনতে চাই, নাস্তিক প্রশ্নে যে কথাটি বলা হয়েছে, আমরা যদি মাননীয় বিরোধী দলের নেত্রীর কথা সুর ধরে মানে এটাকে মেনে নেই, তাহলে বাংলাদেশ কিন্তু আজকে মুসলিম মেজরিটি কান্ট্রি থাকে না, বাংলাদেশ নাস্তিক মেজরিটি কান্ট্রি হয়ে গেছে আজকে, ওনার কথা যদি মেনে নিই। এবং শোলাকিয়া জামাতের যে ইমাম সাহেব থেকে শুরু করে, ফরিদউদ্দিন মাসুদ থেকে শুরু করে যত আলেম ওলামারা গেছেন বিভিন্ন পর্যায়ে আমরা দেখছি, এরা সবাই নাস্তিক না। এবং আলেমদের আরেকটি সংগঠন কিন্তু জামাতের রাজনীতি নিষিদ্ধ করে দাবিতে গেছে, এই 23 তারিখে করছে, তারা নাস্তিক, তারা এবং শাহবাগের সাথে সংহতিও প্রকাশ করছে বিভিন্ন পর্যায়ে। এবং যেখানে বারেবার বলা হচ্ছে এই যে যারা ইমরান থেকে শুরু করে যারা আছে, তারা তো আমরা অনেকেই তো তাদেরকে চিনি, জানি, এই সমাজেরই তো তারা ছেলেরা, এরা তো বেশিরভাগই তারা কিন্তু মুসলিম পরিবারের জন্ম এবং মুসলিম। তারা নাস্তিক মুরতাদ বলাটা কিন্তু যে ইসলামিক ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তাদের কথা, তাদের ভাষা, তাদের কাছ থেকে আমরা সবসময় শুনি। কিন্তু বিএনপির মতো একটি এক্স্যাক্টলি ওই লাইনটা নিয়ে নিয়েছে তারা, জনগণের সমর্থিত দল, তারা কেন সেটাই মানে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি যে, এবং তারা বারেবার বলে দিচ্ছে, কিন্তু আপনি কিন্তু দেখুন যে নাস্তিক সে তো নাস্তিকই, সে তো আর বলছে না যে আমি নাস্তিক না। কিন্তু যারা বলছে বারেবার, আপনি আমাকে বারেবার বলছেন আমি নাস্তিক, আমি বারবার বলছি না আমি মুসলিম, তারপর আপনি কি বলার অধিকার রাখেন আমাকে আবার নাস্তিক বলার? এইটা বলে যে আপনি যে অন্যায়টা করছেন ইসলামের দৃষ্টিতেও, এই প্রতারণাটা করছেন মানুষের সাথে, এই প্রতারণা কি টিকবে? আমি শুধু মাননীয় বিরোধী দলনেত্রীর কথা বলছি না, এই যে সবকিছু মিলিয়ে যদি বলেন কে কাকে নাস্তিক বা মুরতাদ বলতে পারে, আমি সেটাই বলছি। আপনি ইসলামের আইন দেশে এসে এই লাইসেন্স, এই এজেন্সিশিপ কে দিল যে কে নাস্তিক না সেই সার্টিফিকেট দেয়? এবং ইসলামই তো বলছে মুরতাদ আপনি নিজেকে ডিক্লেয়ার করতে পারেন, আরেকজনকে বলতে পারেন না। যেমন আপনি নিজে আত্মহত্যা করতে পারেন, আরেকজনকে করাইতে পারেন না। আরেকজনকে যদি আপনি আত্মহত্যা করান তাহলে সেটা আসলে হত্যাকাণ্ড হলো। শাস্তি কি সেটা তো কোরআনে বলা আছে। কাজে এই যে উগ্রভাবে এটার ব্যবহার। এবং আরেকটা জিনিস আমি বলবো, আমি কয়েকটা জিনিস ধরে রেখেছিলাম ওনার ভাষণের, যে উনি বলেছেন যে সর্বোচ্চ পর্যায়ে না জানলে হয় না, উনি যেটা এনেছেন, তাহলে কি আমরা ধরে নেব 2001 সালে বিএনপি জামাত ক্ষমতায় আসার পরে যে তাণ্ডব চলেছিল ধর্মীয় সংখ্যালঘু এবং একবার ভালনারেবল সেগমেন্টের উপরে, সেটাও কি সর্বোচ্চ পর্যায়ে? উনি তো তখন প্রধানমন্ত্রী ছিলেন। এবং 21 আগস্টে যে ঘটনা ঘটেছিল সেটা, এগুলো সবগুলো কিন্তু নিরীহ মানুষের উপরে জঙ্গিদের আক্রমণ। তাহলে কি সেটাও কি সর্বোচ্চ পর্যায়ে জানতো? আজকে যে পুলিশের এগেইনস্টে উনি বলছেন, পুলিশ তো জঙ্গিদের উপর তাণ্ডব যারা চালাচ্ছে তাদের বিপক্ষে প্রোটেকশন দিতে, যেটা তাদের সাংবিধানিক ম্যান্ডেট। এখানে যদি সর্বোচ্চ কেউ থাকে যাকে উনি ট্রাইব্যুনাল বিচার করবেন, সেই সর্বোচ্চ জায়গাটা সংবিধান, তা সংবিধানকে ট্রাইব্যুনালে এনে বিচার করতে হবে। কেন দেখতে পারেন, তিনি যেহেতু দুবারের প্রধানমন্ত্রী ছিলেন, তো তিনি জানেন যে সরকারের সর্বোচ্চ পর্যায়ে এর নির্দেশ বা না জেনে কোনো কিছু হয় না। তাহলে এই সরকারের আমলে যা কিছু হয়েছে সেটা এখনকার প্রধানমন্ত্রীর নির্দেশে বা ইচ্ছায় হয়েছে। তাহলে তার সরকারের সময় যা কিছু হয়েছিল সেগুলো তাহলে তার নির্দেশে এবং ইচ্ছায় হয়েছে। 21 আগস্ট 2001 সেই যে মাইনরিটিদের উপর বা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে অ্যাটাকগুলো হয়েছিল। আমার কথা হচ্ছে, আমার মনে হয় আমরা একটু আরেকটা বিষয়, আরো কয়েকটি বিষয় আসলে আমাদের হাতে আছে জানবার জন্য। এই বিষয়ে মনে হয় শেষ একটু আপনি জিজ্ঞেস করেছিলেন যে ওনাদের সম্মেলনে যে দাবিটা করা হচ্ছে যে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট করা দাবি জানিয়েছেন আপনারা। এইটা খুবই গুরুত্বপূর্ণ। এতভাবে এত দিন ধরে এই দাবি উঠছে, সরকার কিন্তু তার অবস্থান স্পষ্ট করছে না। আমরা শুনেছি বিভিন্ন নেতারা অনেক রকমের রাজনৈতিক মারপেচের কথা বলেছেন, কিন্তু সরকার স্পষ্টভাবে কিন্তু এখন পর্যন্ত বলছে না আমরা জামাত শিবিরের এই রাজনীতি নিষিদ্ধ করব কি করব না। তার মানে হচ্ছে ওই অভিযোগটাই সত্য যে জামাতকে নিয়ে নিশ্চয়ই
সরকারি দল বা এখনকার সরকার তারাও কিছু না কিছু হিসাব নিকাশ করছে, তারাও এখানে একটা রাজনীতি করছে, তারাও ভোটের চিন্তা করছে, সেটা যদি হয়, মানুষ যেভাবে সোচ্চার হয়েছে, তাহলে কিন্তু আওয়ামী লীগের এই পরিকল্পনা বাস্তবায়ন করার সুযোগও মানুষ দেবে না, বা দিলে তার জবাব কিন্তু নির্বাচনে পাবেন। আরেকটা কথা আপনি বলছিলেন যে সারা দেশে যে তাণ্ডব হয়েছে জামাত, একটি হচ্ছে যে এই যে তাণ্ডবগুলি হলো, সেই তাণ্ডবগুলি যে ক্ষতিগ্রস্ত সম্মুখীন হলো মানুষ এবং যে সম্পদ বাংলাদেশের, এইটার কিন্তু একটি আসলেই আমরা চাই একটি শ্বেতপত্র আসুক, আসলে একবার স্পেসিফিক্যালি সুনির্দিষ্টভাবে এই তাণ্ডবের যে ম্যাগনিটিউড যেটা আমরা দেখেছি, এটা কিন্তু আসলে অন রেকর্ড থাকা উচিত। সেখানে আমি বলবো যে সরকারের এখানে মন দেওয়া উচিত, এবং এখানে যদি কোনো ধরনের নেগলিজেন্স থাকে সেটা ঠিক হবে না। দ্বিতীয় জিনিসটা আমি যেটি বলবো, একটু একটা লাইন যোগ করি, কোন কোন জায়গায় তাণ্ডবের সাথে সরকারি দলও যুক্ত বা তারাই ঘটিয়েছে বিরোধী দল বিএনপি বা জামাতের উপরে দোষ চাপানোর জন্য, এরকম অভিযোগগুলোরও সুরাহা হওয়া দরকার। না, অ্যাবসলিউটলি এখানে এটা যেটা হচ্ছে যে সুস্পষ্টভাবে সঠিক চিত্রটা উঠে আনা দরকার। রিসার্চ বলেন, ইনভেস্টিগেশন বলেন, যার মাধ্যমে সেই জিনিসটা খুব অবজেক্টিভলি করা দরকার। কারণ এটা কিন্তু এখন আর পলিটিক্যাল ইস্যু না, পার্টিজান ইস্যু না, এটা কিন্তু দেশের স্বার্থে এটা করতে হবে। এবং আওয়ামী লীগের ভিতরে যদি কেউ সত্যি সত্যি কিছু কিছু দুষ্কৃতিকারী থেকে থাকে, উচ্ছৃঙ্খল যারা এটা করেও থাকে লোকালি, সেটাও কিন্তু আওয়ামী লীগকেই, এই গভর্নমেন্টকে ফাইন্ড আউট করতে হবে তার নিজের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে। দ্বিতীয় জিনিসটা আমি বলতে চাই আশরাফ ভাই, সেটা হচ্ছে যে অফিসিয়ালি আওয়ামী লীগ জামাত শিবির নিষিদ্ধকরণের ব্যাপারে দাবি হয়তো মানে এই কোনো স্পষ্ট করেনি, যেটা আমরা চাচ্ছি আমাদের দাবি এটা করুক। তবে আনঅফিসিয়ালি বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি প্রধানমন্ত্রী নিজেই বলেছেন একবার যে জামাত শিবিরের রাজনীতি করার কোনো অধিকার নাই, বক্তব্য দিয়েছেন। আমি সেটাই বলছি, আমি আসছি এখানে। তারপরে আপনার সংসদের যে মাননীয় হুইপ, চিফ হুইপ, উনি বেশ কিছু প্ল্যাটফর্মে বলেছেন এবং আইন দিয়ে বলেছেন এইভাবে বাতিল করা যায়, এবং সংসদেও কিন্তু এটা নিয়ে আলোচনা হয়েছে। তবে প্রক্রিয়ার ব্যাপারটি যেটা আমি ব্যক্তিগতভাবে বুঝি, প্রক্রিয়াটি কিন্তু একটু জটিল, এখানে কিছু হোমওয়ার্ক করার বিষয় আছে, এবং সেইখানে আমরা যেটা মনে করি গভর্নমেন্টকে দুইভাবে আমরা ডিল করব। একটি হচ্ছে তাদেরকে সহযোগিতা করব। কোনভাবে সহযোগিতা করব? যেহেতু আজকে আন্তর্জাতিক একটি বাস্তবতা আছে, সেখানে এটার সার্বজনীনতা আমরা তুলে ধরবো, এবং আরেকটি হচ্ছে তাদেরকে চাপ দিব, তাদেরকে প্রেশারের মধ্যে রাখবো। দুইভাবেই, আমরা কোনোভাবেই ছাড় দেয়া না। এই দাবি জনগণের দাবি, এবং আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল হিসেবে তারা কমিটমেন্ট দিয়ে এসে যুদ্ধাপরের বিচার প্রক্রিয়া যেমন চালু করেছে দীর্ঘদিন পরে, শত ভুল ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও আমি তাদের অভিনন্দন জানাতে সেই কারণে একই সাথে আমার বিশ্বাস এবং আমাদের দাবিটা থাকবে, সোচ্চার করতে চাই, আরো প্রেসার দিতে চাই এই জামাত শিবিরের নিষিদ্ধের ব্যাপারটা এই সরকার এই আমলে আলোচনাটা আমাদেরকে শেষ করতে হবে, কারণ আমাদের সময় এই দুটো কাজ শেষ করতে না পারলে শুধু তাদের নির্বাচনী ওয়াদা ভঙ্গ হবে, মানুষের কাছে জবাব দিয়ে হবে, কেন ইতিহাসের কাছে তাদের দায়বদ্ধ হবে। এবং শেষ বাক্য আমি বলি, যদি এই সরকার এই কাজটা শেষ করে দিয়ে যেতে না পারে, বাংলাদেশে কত শত বছর পরে এই কাজ হবে, আদৌ হবে কিনা, আপনাকে নিয়ে কিন্তু আশঙ্কা আছে। একটু নাজমুল হাসান